জ্বালানি নিয়ে ভোগান্তি কমছেই না। পাম্প ও স্টেশনে দীর্ঘ লাইন ঘাটতি নয়, মজুদের মানসিকতাই বড় সমস্যা, সংসদকে জানালেন মন্ত্রী। দেশ জুড়ে বাড়ছে হামের প্রাদুর্ভাব। রাজশাহী, ময়মনসিংহে কয়েকদিনে 34 শিশুর মৃত্যু। এপ্রিলের প্রথম সপ্তাহে আসছে হামসহ রোগের টিকা। পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। ক্রীড়া ভাতা ও কার্ড কার্যক্রম উদ্বোধন। সব ঘটনাকে মব বলতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদকে জানালেন গুম খুন সহ সব হত্যার বিচার করবে সরকার। ঈদের সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় 394 জন নিহত, আহত 1288 জন। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জ্বালানি তেল নিয়ে ভোগান্তি থামছে না। আজও ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় গ্রাহকদের লম্বা লাইন। এমন অস্থিতিশীল পরিস্থিতির জন্য গ্রাহকদের হা হুতাশকে দায়ী করছে তেল পাম্প মালিকরা। কিছু গ্রাহকের বেলায় এমনটা দেখা গেলেও কেউ কেউ উল্টো অভিযোগ তুলেছেন পাম্প মালিকদের বিরুদ্ধে। বলছেন কৃত্রিম সংকট তৈরি করছেন তারাই। শুভ মাহফুজের রিপোর্ট। অন্যান্য দিনের মতো সোমবারও জ্বালানি তেলের পাম্পগুলোর সামনে দেখা যায় দীর্ঘ লাইন। রাজধানীর প্রায় সব পেট্রোল পাম্পেই দেখা যায় এমন চিত্র। সব ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে, অথচ চাহিদা মতো তেল পাচ্ছেন না বলে অভিযোগ গ্রাহকদের। রাজধানীর রমনার এই পাম্পে মোটরসাইকেলে সর্বোচ্চ 500 আর প্রাইভেট কারের গ্রাহকদের দেয়া হচ্ছে সর্বোচ্চ 1500 টাকার তেল। এই পাম্পের কর্মচারীদের অভিযোগ, অনেকে চাহিদা না থাকলেও একাধিকবার আসেন তেল নিতে। একটু অপেক্ষা করে সরেজমিনে এর সত্যতাও মিলে। রংপুর যাবো, তো এখান থেকে আপডাউন করলে আমার 600 কিলো রাস্তা। তো আমি যদি তেল না পাই তাহলে তো রাস্তায় গাড়ি ফেলায় রাখে তারপর আসতে হবে ঢাকায়। কুমিল্লা আসা যাওয়া করলে কয় লিটার তেল লাগবে আমার বলেন। আপনি ড্রাইভার বলতেছে আপনি যাবেন রংপুর, আপনি বলতেছেন না আমি আমার ড্রাইভার কি বলছে আপনি রংপুর, সে বলছে তাহলে কুমিল্লা যেতে গিয়ে এত লিটার তেল লাগে? না মিনিমাম 30 লিটার তেল লাগে। আপনার গাড়িতে তো 50 লিটার ছিল। হ্যাঁ না 50 লিটার, আমি জানি না কত লিটার ছিল, আমি জানি না। তেল লাগবে না, বড় জোর 300-400-500 টাকা তেল ঢুকবে। উনি আসা বলতেছে তেল দেন আমাদের। তেল দিতে 1500 টাকা দিতেছে, এখান থেকে 400-500 একটা দিয়েছি মাত্র 100-270 টাকা তেল ঢুকছে। 100 টাকা নিছি, লাইন ধরে আইসি, সিরিয়াল নিছি, তেল নিছি, দরকার ছিল নিছি। নিতে আমি রাইড শেয়ারিং করি স্যার। তেলের সমস্যা বলতে গেলে বিভিন্ন পাম্পে তেল থাকে না, তখন তেল না থাকলে 2-3 পাম্প ঘুরিয়ে তারপরে তেল নেওয়া লাগে। আমার লাগে পার ডেতে 1 লিটার, কিন্তু এখন করার কিছু নাই, বাধ্য হয়ে 2-3 লিটার নেওয়া লাগে। এসব কারণে মূল গ্রাহকদের পড়তে হয় ভোগান্তিতে। তবে পাম্প মালিকদের বিরুদ্ধেও কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তোলেন অনেকেই। আমার এক পরিচিত, তার দৈনিক 1 লিটার তেল লাগে। সে 20 লিটার তেল সে রিজার্ভ করে রেখে দিচ্ছে নিয়ে মোটরসাইকেলে। তো এই যে যেটুকু তেল লাগার কথা, এক সপ্তাহ তার লাগে 7 লিটার, সে একদিনই নিয়ে গেছে 20 লিটার। তেল পরিবহন ডিপো, পাম্প মালিক, এদের মধ্যে হয়তোবা একটা সিন্ডিকেট ক্রিয়েট হয়েছে যারা তেল মজুত করতেছে। ঢাকার বাইরে পেট্রোল পাম্পগুলোতে কখন এই পেট্রোল পাম্প তেল পাওয়া যায় না, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে, সামনে যাওয়ার পরে বলে তেল নেই, অথচ তাদের তেল মজুদ আছে। আমরা তো বুঝতে পারতেছি যে আসলে সমস্যা আমাদের ভিতরেই। আমাদের দেখা যাচ্ছে যে এখানে চেক করেন অর্ধেকেরই লোকের ভিতরে টাঙ্কি ভর্তি তেল। আগামী 2-3 দিন তারা তেল না নিলেও চলবে, কিন্তু তারপর তারা তেলের জন্য লাইন ধরতে থাকে। এই কারণে সংকটগুলো সৃষ্টি হচ্ছে। এদিকে গ্রাহকদের বিরুদ্ধে চাহিদার তুলনায় বেশি তেল নেয়ার অভিযোগ করেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। সমস্যা সমাধানে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি। প্যানিক বাইং আর হোল্ডিং টেন্ডেন্সি, এই দুইটা দূর করতে হবে। জনগণকে এই দুইটার থেকে সরে আসতে হবে। আর জনগণ সরে আসবে বলে মনে হয় না। আমাদের দেশের জনগণকে এরকম বহু আশার বাণী, ভবিষ্যৎবাণী, কোরআনের বাণী শোনে না ভাই, গীতার বাণী শোনে না, বাইবেলের বাণী শোনে না। কী শোনাবেন এদেরকে? আপনার আমার কথা কী শুনবে? তো কাজেই এখানে সিস্টেমে নিয়ে আসতে হবে, একটা নীতিমালার আওতায় নিয়ে আসতে হবে। বিপিসির তথ্য অনুযায়ী দেশে শতভাগ উৎপাদন হয় পেট্রোল, আর অকটেনেরও বেশিরভাগই উৎপাদন হয় দেশে। তারপরও এত সংকট কেন, এমন প্রশ্ন সাধারণ মানুষের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।
জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, বরং বাড়তি মজুদের মানসিকতাকে বড় সমস্যা বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, গ্রাহকরা প্রয়োজনের তুলনায় বেশি তেল কেনা কিংবা মজুদ বন্ধ না করলে সরবরাহে ব্যাঘাত করতে বাধ্য। সোমবার সংসদে কথা বলেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ঢাকা জেলায় প্রক্রিয়াধীন আছে। বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশেও। গত কয়েকদিনে এ নিয়ে নাগরিকদের নানা ভোগান্তিতে পড়তে হয়েছে। এমন পরিস্থিতিতে সংসদে ৩০০ বিধিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, দেশে এখন পর্যন্ত জ্বালানির কোনো ঘাটতি নেই। মোট জ্বালানির 63% ডিজেল মজুদ রয়েছে। আর তেলের বাজার স্বাভাবিক রাখতে সরকার সরবরাহ আরও বাড়িয়েছে বলে সংসদকে জানান তিনি। এই পর্যন্ত বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করেছি। গত বছরে এই সময় যে পরিমাণে জ্বালানি তেল বিক্রি হয়েছিল, এবছর তার চেয়ে বেশি সরবরাহ নিশ্চিত করতে পেরেছি। অদ্য 30শে মার্চ 26 তারিখে দেশের ডিজেলের মজুদ আছে 2,18,000 মেট্রিক টন। বর্তমানে সরকার দায়িত্ব গ্রহণ করার পর 17 ফেব্রুয়ারি থেকে 29শে মার্চ পর্যন্ত 41 দিনে ডিজেল বিক্রি হয়েছে 4,82,000 মেট্রিক টন। তিনি দাবি করেন, তেলের সংকট কৃত্রিমভাবে তৈরি হয়েছে, তাই এ বিষয়ে সবার সহযোগিতাও চান। জনগণের মধ্যে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ক্রয়ের প্রবণতা বিদ্যমান, প্যানিক পরিস্থিতির অনর্থক জটিল করে তুলতে পারে বলে মনে করার কারণ রয়েছে। এখানে প্রয়োজন অতিরিক্ত জ্বালানি সংগ্রহের মাধ্যমে মজুদ প্রবণতা থাকায় সংকট কৃত্রিমভাবে তৈরি হয়েছে। এই সংকট উত্তরণে সরকার সচেষ্ট রয়েছে তারেক রহমান সাহেবের নেতৃত্বে। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এপ্রিলে মাসে 50,000 মেট্রিক টন অকটেন আমদানির উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া দেশীয় উৎস থেকে 30,000 মেট্রিক টন পাওয়া যাবে। অর্থাৎ মাসে অকটেনের যে চাহিদা 35,000 মেট্রিক টন হলেও সরকারের মজুদের ব্যবস্থা গ্রহণ করছে, তাতে আরও 2 মাসের চাহিদা পূরণ হবে। বাড়িতে বিদ্যুতের ব্যবহার ও আলোকসজ্জা পরিহারের আহ্বানও জানানো হয় সংসদে। তারা সংকটে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, 30 মার্চ অর্থাৎ আজ পর্যন্ত ডিজেল উদ্বৃত্ত আছে 1,33,000 মেট্রিক টন। বিকেলে সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ ব্রিফিংয়ে এ সকল তথ্য তুলে ধরেন তিনি। এই যে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস আমরা লক্ষ্য করছি, এটা হওয়ার কোনো কারণ অ্যাজ সাচ আমরা বুঝতে পারছি না, কারণ আমাদের কাছে সরবরাহ কিন্তু আমরা অব্যাহত রেখেছি যথাযথভাবে। তো এই উদ্দেশ্যে আমরা কিছু ভিজিলেন্স টিম গঠন করেছি। এর আগে আপনারা আমি একটু বলেছি যে খুবই মজুদের একটা টেন্ডেন্সি আমরা সারা দেশে লক্ষ্য করেছি। আপনাদের বিভিন্ন মিডিয়ার তথ্যগুলোতেই আপনারা দেখিয়েছেন এই ইয়েটা। তো এই ভিজিলেন্স টিমটা জেলা প্রশাসনের মাধ্যমে আমরা বলেছি কি কি তারা করবে, যে যদি কোনো জেলায় জ্বালানি তেলের ডিপো থাকে তাহলে ভিজিলেন্স টিম প্রতিদিন সেটার মজুদ এবং বিতরণ তদারকি করবে। তারপরে অবৈধভাবে অতিরিক্ত জ্বালানি তেল মজুতকারীর এবং অতিরিক্ত দামে বিক্রয়কারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তাদেরকে বলেছি। বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য প্রচার প্রচারণা চালানোর জন্য আমরা তাদের। দেশে জ্বালানি সংকটের মূলে দুর্বল সরবরাহ ব্যবস্থা এবং গ্রাহকদের আস্থার সংকটকে শনাক্ত করেছেন বিশেষজ্ঞরা। সরকারকে এখনই সরবরাহ ব্যবস্থা উন্নয়নে ক্রাশ প্রোগ্রাম নেয়ার পাশাপাশি মানুষকে আস্থায় নিতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন তারা। রকুনুজ্জামানের রিপোর্ট। দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। সরকারের বারবার এমন আশ্বাসের পরেও কোনোভাবেও ভিড় কমছে না দেশের পেট্রোল পাম্পগুলোতে। জ্বালানি তেল সংকট নিয়ে ছড়িয়ে পড়া আতঙ্ক আর গ্রাহকদের অনাস্থা দূর করতে সরবরাহ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি আশু নানা উদ্যোগ গ্রহণের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যতক্ষণ না যারা কিনছে তাদেরকে যদি বোঝানো না যায়, যে কনভিন্স না করা যায় যে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আপনারা পাবেন, আপনারা নর্মালি কেনেন। প্রথমে একটা রেশনিং করে ফেলছে যে বেশি আপনি তেল নিতে পারবেন না। তেল যদি সরকারের হাতে যথেষ্ট পরিমাণ থাকে তাহলে সরকার নিজে কেন এই ঘোষণা করলে, এই ঘোষণা করে আসলে সরকার নিজে প্যানিক তৈরি করে ফেলছে। এই প্যানিক থেকে এখন বের করাটা আসলে বেশ জটিল। এই জটিলটা আসলে আস্থার সমস্যা। আমার মনে হয় সরকার প্রধান যিনি আছেন, একদমই প্রধানমন্ত্রী তারেক রহমান, ওই লেভেল থেকে আসলে এই আস্থার সংকটটা দূর করতে হবে।
জ্বালানি তেলে সরবরাহ ও মজুদ বৃদ্ধিতে বিভিন্ন স্বল্পমেয়াদী পাশাপাশি মধ্যমেয়াদী পরামর্শও দেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের মতো রাজনৈতিক বিবেচনায় পূর্বের সরকারের আমলে হয়েছে বলে এসপিএম সহ বিভিন্ন জ্বালানি তেল সম্পর্কিত স্থাপনা ফেলে রাখার নীতি থেকে বেরিয়ে আসার কথাও বলেন তারা। সেই 68 সাল থেকে আমাদের তেল রিফাইনিং ক্যাপাসিটি 15 লাখ টন, হ্যাঁ, ইস্টার্ন রিফাইনারি যেটা। এরপরে সেটা এত দীর্ঘকাল সার্ভিস দেবার পরে তার সক্ষমতা কিছুটা কমে আসছে, 1,10,000 টন কম হয় সেখানে। কিন্তু এটা আশা করা হয়েছিল যে এর সক্ষমতা 3 থেকে 4 গুণ বাড়ানো হবে। গত 16 বছরে যে একটা সরকার ছিল, আওয়ামী লীগ সরকার ছিল, তার সময় তারা জ্বালানি নিরাপত্তার জন্য কিছু কাজ করে গেছে। সেই অবকাঠামোকে আসলে প্রপারলি ইউজ করা উচিত। যেমন আমাদের একটা এসপিএম আছে, সিঙ্গেল পয়েন্ট মোরিং আর কি। সাগরে আপনার জাহাজ থাকবে, মাত্র 48 ঘন্টার মধ্যে সেই তেল আপনার পাইপলাইনের মধ্যে আসবে মহেশখালীতে, এবং সেখানে স্টোরেজ আছে, সেই স্টোরেজ 20 দিনের ক্যাপাসিটি আছে, সেইটা আবার চিটাগংয়ে সরাসরি পাইপলাইনে আসবে। এই ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু 2023 সালে উদ্বোধন হয়েছে, কিন্তু সেটারে কিন্তু কমার্শিয়ালি আর চালু করে নাই অন্তত ইন্টারিম সরকার। এই সরকারের দ্রুত এইটা আসলে চালু করা উচিত। একই সাথে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ আর টালমাটাল পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তার দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা মাথায় রেখে সম্ভাবনাময় এলাকায় তেল গ্যাস অনুসন্ধান জোরদার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ওখানে সুনেত্রায় একটা বড় লিড আছে এবং সুনেত্রাতে গ্যাস পাওয়া যাবে, এটা নিশ্চিতভাবে এখানকার সায়েন্টিস্টরা বলতেছেন, খুব পৃথিবী বিখ্যাত জিওলজিস্টরা বলতেছেন যে ভোলা, বরিশাল, খুলনা হয়ে একদম চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যে নদী অববাহিকায় বাংলাদেশ, এটা আসলে খুঁড়ে ফেলা উচিত। বাপেক্স যদি কোনো একটা অনুসন্ধান কূপে ফেইল হয়, তখন আমরা পুরো দেশবাসী ঝাঁপায় পড়ি যে এখানে ফেল করলো, 70 কোটি টাকা জলে গেল। ওয়ারেজ একটা বিদেশি কোম্পানিকে দিয়ে সেম কাজ যদি একই কাজ আমরা করাই, তখন এমনও দেখেছি যে 200-220 কোটি টাকা গ্যাসপ্রমকে দিয়ে করানো হয়েছে। তবে সংশ্লিষ্টদের পরামর্শ, যথেষ্ট মজুদের পরেও পেট্রোল অকটেন নিয়ে মানুষের মধ্যে সরকারের বারবার আশ্বস্তের বিপরীতে যে অনাস্থা, তা প্রথমেই দূর করতে হবে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দেশজুড়ে হামের প্রাদুর্ভাব, উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। রাজধানী সহ বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের বেশিরভাগই শিশু। বেড না পেয়ে অনেক শিশুকেই চিকিৎসা নিতে হচ্ছে বারান্দায়। বিশেষজ্ঞরা বলছেন, টিকার বাইরে থাকা শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে। এই পরিস্থিতিতে 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রিপোর্ট আসমা আক্তার নব্বরের। রাজধানী থেকে বিভাগীয় শহর, সবখানেই বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি রোগী, তাই ঠায় জুটেছে বারান্দা আর মেঝেতে। 8 মাসের মিনহাজ, 10 মাসের আরাফ, দুজনেই হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত। তাদের মতো অসংখ্য শিশুর ঠাঁই এখন হাসপাতালে। 20 তারিখে হসপিটাল আইসি, মাতাল শিশু হসপিটালে হ্যান রিটার্ন পাঠা দিতে বড় মেডিকেল, ঢাকা বড় মেডিকেল থেকে আবার পাঠাইছে এখানে। হাসপাতালটিতে গত একদিনে হাম নিয়ে ভর্তি হয়েছে 32টি শিশু। আক্রান্তদের বেশিরভাগ শিশুদের টিকা দেওয়া হয়নি। টিকাটা মিসিং হয়েছে, টিকাটা দেওয়া হয়নি। এটা ওই সময় ওর জ্বর ছিল, জ্বর থাকার কারণে বাসার উপরে যখন দিতে আসে ওটা দেওয়া হয়নি, পরে দেবো করে আর দেওয়াই হয়নি। যখন এই টিকা আমাদের বাড়িতে দেয় তখন আমরা ঢাকায় ছিলাম, যখন আমরা বাড়িতে গেছি উনি শুনি যে এসে চলে গেছে। প্রাইভেটে দেখাইছি, পরে ডাক্তারে দেখা বলতেছে ইমার্জেন্সি যায় ভর্তি হন না, তো বাচ্চা বাঁচানো দেবে না। হাম প্রতিরোধযোগ্য রোগ হলেও অবহেলায় তা ভয়াবহ রূপ নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো টিকাই হতে পারে একমাত্র সমাধান। হাঁচি, কাশি বা নিঃশ্বাসের মতো দিয়ে ছড়ায়, এটা খুব দ্রুত ছড়ায়। একজনের কাছ থেকে 12, 13, 14, 18 জন পর্যন্ত আক্রান্ত হতে পারে। এটা শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়াচ্ছে, একটা ভাইরাস জনিত রোগ। এই ভাইরাসের সরাসরি কোনো ঔষধ এখনো আবিষ্কৃত হয়নি। এটা সবচেয়ে ভালো প্রতিরোধ হচ্ছে টিকা দেওয়া। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, 6 মাস থেকে 10 বছর বয়সী প্রায় 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শীঘ্রই বিশেষ ক্যাম্পেইন শুরু হতে পারে। সবগুলা টিকার কার্যক্রম বা ডিজিও 20 প্লাস স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, এখানে প্রায় 34টা অপারেশন প্ল্যান ছিল, সেগুলোর মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করা হতো। তো 2024 জুলাই থেকে যে 5ম অপারেশন প্ল্যান চালু করার কথা ছিল, সেটা চালু হয়নি বা এটার কোনো বিকল্প ব্যবস্থা করা হয়নি, যার জন্য এই টিকার শর্টেজটা হয়েছে। তবে এখন গভর্নমেন্ট দ্রুত চেষ্টা করতেছে টিকাগুলো সংগ্রহ করার জন্য, এবং এই সমস্যাটা হয়তো অচিরেই কেটে যাবে। দ্রুত
টিকাদান কর্মসূচি জোরদার না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে মত বিশেষজ্ঞদের। আসমা আক্তার, নূপুর, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর বাইরেও বিভিন্ন হাসপাতালে দিন দিনই বাড়ছে হাম আক্রান্ত শিশু ভর্তির সংখ্যা। এরই মধ্যে ময়মনসিংহে গেল 13 দিনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 5 শিশু আর চিকিৎসাধীন 67 শিশু। অন্যদিকে রাজশাহী মেডিকেলে গত কদিনে মৃত্যু হয়েছে 30 শিশুর। ময়মনসিংহ থেকে সহকর্মী অমিত রায় ও রাজশাহীর পরিতোষ চৌধুরী আদিত্যর পাঠানো ছবিতে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত শিশু ভর্তি বাড়ছেই। এরই মধ্যে গেল 2 সপ্তাহে এ জেলায় 5 শিশুর মৃত্যু হয়েছে আর চিকিৎসাধীন 67 শিশু। পরিস্থিতি সামাল দিতে 3টি মেডিকেল টিম গঠন করে শিশু ওয়ার্ডে আলাদা হাম আইসোলেশন ইউনিট চালু রাখা হয়েছে। হাম বা মিসেলস কর্নার নামে কক্ষগুলোতে মেডিকেল টিমের তত্ত্বাবধানে চলছে এসব শিশুর চিকিৎসা। তবে চাপ বেশি থাকায় রোগী সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে। বাচ্চার জ্বর ঠান্ডাতে হাম হয়েছে, বাচ্চা কোনো কিছু খাবার খায় না। কাশি আপনার হাম বাইরেছে, প্রথম আইছিলাম আয়া একটু আরাম হয়েছে, গেছি গেলে হাম বাইরেছে। ময়মনসিংহ বিভাগ ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে এই হাসপাতালে আসছে হাম আক্রান্ত রোগী। রোগীর চাপ বাড়ায় শিশু ওয়ার্ডে অক্সিজেনের অভাব সহ দেখা দিয়েছে নানা স্বল্পতা। প্রতিরোধের জন্য আমরা আইসোলেশনের ব্যবস্থা করছি। উপরে আমাদের কোভিডের যে এটা ছিল ওয়ার্ড, আইসোলেশন ওয়ার্ডটা, ওটা তো কোভিড ডেডিকেটেড ছিল, এখন আমরা মিজেল ডেডিকেটেড করতে চাচ্ছি ওইটাকে। এখানে ওনারা আলাদাভাবে একটা ইউনিট করে ফেলছেন, সেপারেশন ইউনিট, যেটা খুবই দরকার ছিল হামাক্রান্ত, সন্দেহজনক হামাক্রান্ত রোগীদের জন্য। একটা কথা ভুলে গেলে চলবে না, এখানে বেশিরভাগ রোগী সন্দেহজনক হামে আক্রান্ত আমরা চিন্তা করছি, এবং ব্যাকটেরিওলজিক্যালি বা ল্যাব টেস্টের মাধ্যমে পজিটিভ হাম কিন্তু কম। অন্যদিকে প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসছে রোগীরা। রোগীর সংখ্যা কেবল বাড়ছেই। নানা সীমাবদ্ধতা এবং আইসিইউ সংকটের মধ্য দিয়েও সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা চলছে বলে জানান হাসপাতালের শিশু বিভাগের প্রধান এবং পরিচালক। আমরা শিশু বিভাগের 2টা ওয়ার্ডে আইসোলেশন কর্নার করেছি, আর তারপরেও আমাদের সংকুলন হচ্ছে না। আমরা একটু কর্নার করে আলাদা সাইড করে তাদেরকে রেখেছি। এখন পরবর্তীতে যদি পেশেন্ট বাড়ে তাহলে আমরা চিন্তা ভাবনা করব কোথায় কি করা যায়। ডেইলি রুটিন ওয়ার্ক ছাড়াও বিশেষ ব্যবস্থাপনায় আমরা বিকালে শিফট চালু করেছি, যেখানে বিকালে প্যাথোলজি থেকে শুরু করে রেডিওলজি থেকে শুরু করে সকল প্রয়োজনীয় ইনভেস্টিগেশন এখানে করা হচ্ছে। হাম নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। বর্তমানে যেটি দেখা গিয়েছে যে 4 মাসের বাচ্চাও কিন্তু এই মিজেলসে আক্রান্ত হচ্ছে, এবং যেই কারণে এটিকে গবেষণা করার প্রয়োজন আছে এবং অতীব দ্রুত এটি গবেষণা করে কেন এটি 9 মাসের আগেই প্রাদুর্ভাব হচ্ছে সেই ব্যাপারে আমাদের যারা গবেষক আছেন তারা সেই ব্যাপারে সুনির্দিষ্ট নজর দিবেন। শিশুর হাম রোগের লক্ষণ দেখলে দ্রুত হাসপাতালে নেয়ার তাগিদ চিকিৎসকদের। নাজনীন আক্তার, বাংলাভিশন, নিউজ ডেস্ক। ইউনিসেফের মাধ্যমে হামসহ 6টি রোগের টিকা এপ্রিলের প্রথম সপ্তাহে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানান দ্রুত টিকা আনা হচ্ছে, সেই অনুযায়ী টিকা কার্যক্রম শুরু হবে। সোমবার দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ড ক্রিস্টেনসেনের সাথে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানান। মন্ত্রী জানান 2 দেশের মধ্যে সংক্রমণ রোগ, নার্সিং সেবা উন্নতিকরণ এবং আইসিইউ সেবা সহ বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় 5 সদস্যের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরির সিদ্ধান্ত হয়েছে। আগামী মে মাসের মধ্যে এর রূপরেখা তৈরি করা হবে। হামের প্রাদুর্ভাব বৃদ্ধির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার এ ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। জানান 2018 সালের পর দেশে হামের বিষয়ে কোনো ক্যাম্পেইনই করা হয়নি, তাই সচেতনতা বাড়াতে কাজ করতে হবে। খুব শিগগিরই হামসহ 6টি রোগের টিকা আনার জন্য 604 কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে। চেষ্টা চলছে দ্রুত আনার জন্য। হামসহ শিশু রোগ বৃদ্ধি পাওয়ায় সরকারিভাবে আরও 20টি ভেন্টিলেটর প্রস্তুত করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা টিকা আনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ করেছি। মিনিস্ট্রি অফ ফিনান্স কমিটিতে সেটা পাস হয়েছে। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো। টিকা কবে নাগাদ আসবে, ইট ইজ নট ইন মাই হ্যান্ড। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টিকা আসবে। টিকা আসার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করব। আমাদের জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই,
আমাদের সকল চেষ্টা অব্যাহত থাকবে এবং এই মিজেলসের আক্রমণের ভিতরে আমরা যেই র্যাপিডলি ভেন্টিলেটর এবং আইসিইউ ইউনিট এবং ওয়ার্ডের ব্যবস্থা করেছি অতীতে কোনোদিন হয়নি। উইল কন্টিনিউ আওয়ার এফার্ট ইনশাআল্লাহ। সরকারি বেতন কাঠামোর আওতায় আনা হলো জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের মাসিক ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে 1 লাখ টাকা করে মাসিক ভাতা দেওয়া হয় 129 জনকে। খেলোয়াড়দের জীবনমান উন্নয়ন ও আর্থিক নিশ্চয়তার জন্য এই বেতন কাঠামো জানান প্রধানমন্ত্রী। পেশাদার খেলোয়াড়রা যেন রাজনীতির সাথে না জড়ান সে আহ্বানও তার। মানিক মাহমুদের রিপোর্ট। ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগানের বাস্তবায়নে নির্বাচিত হয়ে আসার 1.5 মাসের মাথায় মাসিক ক্রীড়া ভাতা প্রদানের আয়োজন করে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দ্রুততম সময়ে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 30 মার্চ 2026 দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। স্বাধীনতার 55 বছর পর ঐতিহাসিক এই দিনটির সাক্ষী সফল ক্রীড়াবিদরা। প্রথমবার মাসিক সম্মাননা দেওয়ার নিয়ম চালু করা হয় তাদের জন্য, আর তা করেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। 1 লাখ টাকা করে মাসিক বেতন দেওয়া হয় ক্রীড়াবিদদের। কার মোবাইলে সবচেয়ে আগে গেল হাত তুলতে হবে। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা ও খেলোয়াড়দের আর্থিক নিশ্চয়তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেন প্রধানমন্ত্রী। দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। খেলাধুলাকে পেশা হিসাবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সম্মানিক কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসবো। খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। প্রাথমিকভাবে 500 ক্রীড়াবিদকে নিয়ে পরিকল্পনা করা হলেও প্রথম ধাপে ক্রীড়া ভাতার আওতায় আনা হয় 20টি ডিসিপ্লিনের 129 জনকে, যেখানে আপাতত নেই ক্রিকেটার ও ফুটবলাররা। ক্রীড়া ভাতার জন্য মনোনীত বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়রাও 2025 সাল থেকে এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক আসরে সাফল্য অর্জন ও পদকজয়ীদের পুরস্কারও প্রদান করা হয় অনুষ্ঠানে। স্বর্ণজয়ীদের 3 লাখ এবং রূপা ও ব্রোঞ্জ প্রাপ্তদের দেওয়া হয় 1 লাখ টাকা করে। বয়সভিত্তিক পর্যায়ে ক্রীড়াবৃত্তি দেওয়া হবে। 2027 সালে জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ক্রীড়া ইভেন্ট, জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে আগামী 2027 সালের জাতীয় শিক্ষাক্রমে এই বিষয়টি অন্তর্ভুক্ত করতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। নতুন করে স্পোর্টস কর্মসূচির মাধ্যমে 12 থেকে 14 বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে খসড়া নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে। বেতনভুক্ত ক্রীড়াবিদদের পারফরমেন্স মূল্যায়ন করা হবে প্রতি 4 মাস পর পর। পারফরমেন্স বজায় থাকলে বেতনও থাকবে চলমান, তবে ঘাটতি হলে বাদ পড়বেন তালিকা থেকে। আর্থিক সচ্ছলতা থাকায় ক্রিকেটারদের রাখা হয়নি মাসিক ভাতার কর্মসূচিতে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ সচিবালয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলীয় নেতাকে তার কার্যালয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানান স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজার নামাজের সময় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। সাথে সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান। দুই নেতা প্রায় 20 মিনিটের মতো আলোচনা করেন। দেশে সংঘটিত গুম খুন সহ সব হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পুলিশ বাহিনীকে স্বচ্ছ জবাবদিহিতার আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, পুলিশকে ম্যানেজ করার কালচার থেকে বেরিয়ে আসার উদ্যোগও নিচ্ছে সরকার। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আজ এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি সংসদকে জানান, সব ঘটনাকে মব বলা ঠিক হবে না,
কিছু ঘটনাকে সংঘটিত ও পরিকল্পিত অপরাধ হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। হুঁশিয়ার করে দেন, দেশে আর কোনো মব কালচার চলতে দেয়া হবে না। সড়ক মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ের চেষ্টা মেনে নেওয়া হবে না বলেও সংসদকে জানিয়েছেন তিনি। জ্বালানি তেল নিয়ে সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দেশে জ্বালানি সংকট নেই, মধ্যপ্রাচ্যের বাইরের দেশ থেকেও তেল আনার ব্যাপারে সব রকম চেষ্টা করছে সরকার। গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিনিধির মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। এবং সেখানে জুলাই যোদ্ধাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই বিষয়ে আমরা এই অধ্যাদেশটি এখানে গ্রহণ করার জন্য সবাই সর্বসম্মত হয়েছি। এদেশে সকল গুম, খুন, হত্যাকাণ্ড এবং গণহত্যার বিচার হবেই। ঢাকা জেলায় প্রক্রিয়াধীন আছে। স্পিকারের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের দাফন সম্পন্ন হয়েছে। বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সংসদের দক্ষিণ প্লাজা ও গুলশান মসজিদে 2 দফা নামাজে জানাজা হয়। সোমবার বেলা 12টায় সংসদের দক্ষিণ প্লাজায় দিলারা হাফিজের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে তার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। গত শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক দিলারা হাফিজ। তার বয়স হয়েছিল 78 বছর। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকরা। সোমবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলমের নেতৃত্বে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা শেষে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা। পরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন তারা। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 377টি দুর্ঘটনায় 394 জন নিহত এবং 1288 জন আহত হয়েছে। এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, দেশের যোগাযোগ ব্যবস্থায় পুরনো কৌশলেই হাঁটছে বর্তমান সরকার। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। এবারের ঈদযাত্রায় মর্মান্তিক সব দুর্ঘটনায় নিহত ও হতাহতের চিত্র দেখেছে দেশবাসী। সড়ক, নৌ ও রেলপথে এসব দুর্ঘটনায় নিহত ও হতাহতের তথ্যসহ দুর্ঘটনার কারণসমূহ ও ঘটনার প্রতিরোধে সুপারিশ তুলে ধরতে সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী জানান, বিগত ঈদের তুলনায় সড়কে দুর্ঘটনা বেড়েছে 8.95%, নিহতের সংখ্যা বেড়েছে 8.26% ও আহত 21.05% বেড়েছে। সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে সংগঠিত 446টি সড়ক দুর্ঘটনায় 351 জন নিহত ও 1046 জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে 23টি দুর্ঘটনায় 35 জন নিহত, 223 জন আহত হয়েছে। এছাড়া নৌপথে 8টি দুর্ঘটনায় 8 জন নিহত, 19 জন আহত ও 3 জন নিখোঁজ রয়েছে। এতে এবারের ঈদের ছুটিতে দেশের সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 377টি দুর্ঘটনায় 394 জন নিহত ও 1288 জন আহত হয়েছে, এমন চিত্র তুলে ধরে সংস্থাটি। প্রতিবেদনে দেখা যায়, বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। নিহত হয়েছে 135 জন, যা সড়কে মোট নিহতের 38.46%। দেশের সড়ক মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিক্সা, অটোরিক্সা অবাধে চলাচল সহ দুর্ঘটনার বিভিন্ন কারণ চিহ্নিত করে সমাধানে 13টি সুপারিশ তুলে ধরেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। এবারের ঈদে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রভাবের কারণে ভাড়া নৈরাজ্য, সড়ক দুর্ঘটনা, পরিবহনে বিশৃঙ্খলা অতীতের 2টি ঈদের তুলনায় বেড়েছে। অতীতের মতো সরকারের মনিটরিং ব্যবস্থা ছিল বরাবর বাস মালিক সমিতি নিয়ন্ত্রিত। ফলে বিগত আওয়ামী লীগ সরকারের পদ্ধতি অনুসরণের কারণে সড়ক পরিবহন সেক্টরে সরকারের কিছু কিছু কর্মকাণ্ড ছিল প্রশ্নবিদ্ধ। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।
প্রধানমন্ত্রীর বক্তব্য এবং রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ যে কোনো প্রচারণা টেলিভিশন মিডিয়ায় প্রচারের ওপর তাগিদ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো এর প্রতিনিধি বিপণন প্রতিনিধিদের সাথে এক বৈঠকে এই আহ্বান জানান তিনি। তবে সরকারি তথ্যচিত্র এবং বিজ্ঞাপন প্রচারে টেলিভিশনকে একটি নির্ধারিত মূল্য পরিশোধের অনুরোধ জানান টেলিভিশন মালিকরা। বেসরকারি টেলিভিশন শিল্পকে আরও যুগোপযোগী করে গড়ে তুলতে মালিকদের প্রতি আহ্বান জানান সচিব। এ সময় টেলিভিশনের প্রতিনিধিরা সরকারি বিজ্ঞাপন আলাদা আলাদা মন্ত্রণালয় থেকে না পাঠিয়ে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে গণমাধ্যমে পাঠানোর তাগিদ দেন। সরকারি বিজ্ঞাপনের মানোন্নয়নে অভিজ্ঞ ও পেশাদার প্রতিষ্ঠানের মাধ্যমে টিভিসি ও তথ্যচিত্র নির্মাণের প্রসঙ্গ উঠে আসে আলোচনা সভায়। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুরে দেলোয়ার হত্যা মামলায় বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাসেরকে জিজ্ঞাসাবাদের জন্য 6 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিবুল্লাহ পিয়াসের আদালত এই আদেশ দেন। এর আগে মামলাটি তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামির 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর আদালতের পিপি ওমর ফারুকি। এদিকে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন আদালত। এর আগে সোমবার ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এর বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ এবং জাপানিজ স্টাডিজ অ্যাসোসিয়েশন ইন সাউথ এশিয়ার উদ্যোগে 2 দিনব্যাপী ইয়ং স্কলার্স কনফারেন্স শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়ার আলী চৌধুরী সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের প্রধান দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জাপান। দুই দেশের উন্নয়ন সহায়তা ও বিনিয়োগ বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এই সম্মেলন তরুণ গবেষকদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলেও আশাবাদী উপাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ঢাকাস্থ জাপান দূতাবাসের মিনিস্টার তাকাহাশি নাওকি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বাংলাদেশে যে সরকারি থাকুক, জাপান সবসময় সহযোগিতা ও সমর্থন দিয়ে গেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সাইদা শিনিচা। রাজধানীর একটি হোটেলে জাপান বিজনেস ডে অনুষ্ঠানে কথা বলেন তিনি। রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতার পর থেকে দুদেশের মধ্যে দীর্ঘ বন্ধুত্ব বজায় আছে। দুদেশের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক থেকেই বর্তমানে কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সাইদা শিনিচা বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রশংসা করে নতুন সরকারকে ধন্যবাদ জানান। বলেন, সামাজিক পুনরুদ্ধারকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিনিয়োগের মধ্য দিয়ে অর্থনৈতিক অগ্রগতি বিদেশি বিনিয়োগকারীদের মনে প্রভাব ফেলে। বেশি বেশি বিদেশি বিনিয়োগের মধ্য দিয়ে দেশে প্রবৃদ্ধি অর্জিত হয় বলে জানান। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে নতুন নতুন আইডিয়া বের হয়ে আসে বলেও জানান জাপানি রাষ্ট্রদূত। পহেলা বৈশাখ এবং বাংলা নববর্ষ 1433 উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা। এ সময় তিনি বলেন, শান্তিপূর্ণ সুশৃঙ্খল উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। উৎসব সফল করতে এরই মধ্যে বিভিন্ন কমিটির মাধ্যমে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা দিতে তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম, শেখ অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার সহ প্রক্টর বৃন্দ, অনুষদের শিক্ষক বৃন্দ, শিক্ষার্থীরা। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। এই এলাকাটা আপনি যে এলাকার কথা বলছেন, যশোরের সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের অবৈধ পাচার রোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিজিবির 49 ব্যাটালিয়নের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে সীমান্ত এলাকায়। বেনাপোল বিজিবি ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক সিও লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। পাশাপাশি রাতে লোকজনকে সীমান্তে না যাওয়ার জন্য সতর্ক জারি করা হয়েছে। নিয়মিত বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
সাতক্ষীরা সদর উপজেলার পিংড়ি ইউনিয়নের গাভা এলাকা থেকে 7,000 লিটার পেট্রোল সহ তেলবাহী একটি ট্যাঙ্কার জব্দ করেছে পুলিশ। খুলনা থেকে ভোররাতে গাড়িটি জেলা শহরের উপর দিয়ে পেট্রোল পাম্পবিহীন এলাকা পিংড়ি ও ব্যাংদোহা বাজারের দিকে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসীর সন্দেহ হলে তারা সেটি আটক করে পুলিশে দেয়। এ সময় তেলবাহী ট্যাঙ্কার চালক মোহাম্মদ রিপন শেখকে আটক করা হয়। আগামীকাল থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে 19 দিনব্যাপী মহান স্বাধীনতা বইমেলা। চট্টগ্রামের জিমনেশিয়ান মাঠে এর আয়োজন করছে সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ, চট্টগ্রাম নাগরিক সমাজ, মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সহযোগিতায় এতে অংশ নেবেন ঢাকা ও চট্টগ্রামের সৃজনশীল প্রকাশকরা। মেলা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জানান, এবার 129টি স্টল থাকছে। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা ও ছুটির দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত মেলা চলবে 18 এপ্রিল পর্যন্ত। হামদর্দ বাংলাদেশের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক হেলথ কেয়ার অ্যাওয়ার্ড 2026 অর্জন করায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে হামদর্দ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া। সম্প্রতি সিঙ্গাপুরের একটি কনভেনশন সেন্টারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গৌরবময় অর্জনের নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের সিনিয়র পরিচালক অধ্যাপক কামরুন্নাহার হারুনের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। তিনি এই পুরস্কার ইউসুফ হারুন ভুইয়া ও হামদর্দ কর্মীদের উৎসর্গ করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। জ্বালানি নিয়ে ভোগান্তি কমছেই না, পাম্প স্টেশনে দীর্ঘ লাইন, ঘাটতি নয় মজুদের মানসিকতাই বড় সমস্যা, সংসদকে জানালেন মন্ত্রী। দেশজুড়ে বাড়ছে হামের প্রাদুর্ভাব, রাজশাহী ময়মনসিংহে কয়েকদিনে 34 শিশুর মৃত্যু। এপ্রিলের প্রথম সপ্তাহে আসছে হামসহ 6 রোগের টিকা। পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী, ক্রীড়া ভাতা ও কার্ড কার্যক্রম উদ্বোধন। সব ঘটনাকে মব বলতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদকে জানালেন গুম খুন সহ সব হত্যার বিচার করবে সরকার। ঈদের সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় 394 জন নিহত, আহত 1288 জন, যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ, শুভরাত্রি।